এটা হরিণের সিং। হরিণের সিং? হ্যাঁ, এটা আগে আমার হাইটই তো 5 ফুট 6 ইঞ্চি, তাই এই সিংটা যদি আমার এই বুক পর্যন্ত চলে আসে মানে 4 ফুট তো হবেই। হরিণ ও সিং দিয়ে তৈরি, মানে সিং দিয়ে কত কিছু তৈরি হচ্ছে। তো চকচক করা কিন্তু শুরু করে দিয়েছে। এটা কিন্তু অ্যান্টিক বলা যেতে পারে, কারণ আজ থেকে 3-4 বছর পরে এই শিল্প আদৌ থাকবে কিনা, পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে থাকবে কিনা সেটা কিন্তু একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে, সেটা আপনারা। তো হ্যালো বন্ধুরা, আমি রাজেশ, তোমরা দেখছো ট্রাভেল উইথ রাজেশ। আজকে চলে এসেছি পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রামে, যেই গ্রামে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের একটি প্রাচীন শিল্প টিকে আছে। তো শিল্প টিকে আছে এখনো পর্যন্ত, শিল্পটা কিন্তু বিলুপ্তির পথে বা লুপ্ত প্রায় বলা যেতে পারে। তো কতদিন টিকে থাকবে জানি না, তোমরা এগুলো দেখে বুঝতে পারছো এগুলো কি। এগুলো হচ্ছে, এটা হচ্ছে বাইসনের শিং। তো বাইসনের শিং, বুনো মোষের শিং, এরকম অনেক কিছু শিং রয়েছে। এই শিং থেকে বিভিন্ন জিনিস তৈরি করা হয়। এটা এক প্রকার কিন্তু কুটির শিল্প। তো চলো আজকে সেই গ্রামে আমরা যাই। তো এই শিল্পটা এখন বিলুপ্তির পথে একটাই কারণ, একটা হচ্ছে কাঁচামালের অভাব, 2 নম্বর হচ্ছে ধর্মীয় বাধ্যবাধকতা। তো এই বিষয়গুলো তোমাদের দেখাই, কিভাবে যেতে হবে সেই গ্রামে সেটাও তোমাদের দেখাবো। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো এখন রয়েছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে দিয়েছে পাঁশকুড়া লোকাল। তো এখন বাজে 9টার সকাল 9টার পাঁশকুড়া লোকাল ধরে আমরা এখান থেকে যাবো পাঁশকুড়া। চলো। এটা হচ্ছে হাওড়া স্টেশনের মাহাত্ম্য। হ্যাঁ, অনেক বড় স্টেশন, 25টা প্ল্যাটফর্ম রয়েছে। তো এতগুলো ট্রেন, এই যে একটা ট্রেন ছেড়ে যাচ্ছে, এইটুকু পার হয় অনেক দেরিতে। প্রচুর ট্রেন কিন্তু ওদিক থেকে আসছে। তো 9:10 বাজে, 10 মিনিট লেট করে ট্রেনটা ছাড়লো। বেসিক্যালি এই দিকের ট্রেনগুলো এরকম দেরি করেই ছাড়ে। আর ট্রেনে প্রচুর ভিড়ে এলাম এতক্ষণে, কিন্তু এখন পুরো ফাঁকা। দেখো, পুরো ফাঁকা ট্রেন। তো চলেছি পাঁশকুড়ায়, যেতে সময় লাগবে 1.5 ঘন্টা মতো। চলো পাঁশকুড়ায় গিয়ে বাদবাকি কথা হচ্ছে কীভাবে যাবো ওখানে। তো ট্রেন চলছে ট্রেনের মতো, আমরা বসে আছি। এখন মৌরিগ্রাম ছেড়ে সাঁকড়াইল আসলো। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি। মিন্টু ভাই আজকে কিছু খাবার এনেছে, দেখি কি খাবার এনেছে। মিন্টু ভাই কি খাবার এনেছো? মুড়ি আর ও এটা রুটি। আর বাড়ির থেকে আমি যদি যেখানেই যাই না কেন, সেখানে বাজারেও বেরোই, বাড়ি থেকে খাবার দাবার দিয়ে দেয়। আহা, চিকেন রুটি এই আজকে আমার জমে যাবে কিন্তু আজকের টিফিনটা, পুরো ব্রেকফাস্টটা পুরো জমে যাচ্ছে। ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর চিকেন কষা দিয়ে। তো চলো মিন্টু ভাইয়ের খাবারে ভাগ বসাই। তো খাওয়া শুরু হয়ে গেছে। চিকেন আর রুটি, দারুণ টেস্ট হয়েছে কিন্তু। বাড়ি থেকে বলবি দারুণ টেস্ট হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করতে করতে যাই পাঁশকুড়ায়। পাঁশকুড়া জংশনে নামছি ট্রেন থেকে। তো ওঠার সময় বেশি লোক ছিল না, এখন কিন্তু বেশ ভালোই ভিড় আছে। তো আমরা এখান থেকে যাব হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ড থেকে দেবরাগামী বাস ধরবো। তো চলো যাই। তো ওভারব্রিজ পার হতে হতো, ওভারব্রিজ পার হয়ে 1 নম্বরে যেতে হতো। ওভারব্রিজ পার হয়নি, চলে এসেছি এরকম একটা জায়গায়, দেখো তোমরা। তো সবাই যাচ্ছে এরকম জায়গা থেকে। এই যে পাঁশকুড়া জংশন, আমরা এই দিক থেকে বেরিয়ে ওই দিকে যাব, পাঁশকুড়া প্যানেলের পাশ দিয়ে। চলো। তো এভাবে কিন্তু যাওয়া উচিত না, পুলিশ ধরলে ফাইন করে নিতে পারে, আরপিএফ ধরলে। তবু কিছু করার নেই, অতটা উঠতে পারছি না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে গিয়ে। তো এই যে ট্রেন লাইন, আমরা চলেছি বাস স্ট্যান্ডের দিকে। এই দিকে অনেক দোকান বসেছে ফলের। তো জিজ্ঞাসা করবো, দাদা বাস স্ট্যান্ডটা কোন দিকে? এদিকে? আচ্ছা, তো ওইদিকে হচ্ছে বাস স্ট্যান্ড, দেবরা যাওয়ার বাস। তো চলো ওইদিকে যাই।
তো ওই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাজারের দিক থেকে বেরিয়ে ডান দিকে সোজা আসতে হবে, যেদিকে ট্রেন আসবে সেদিকে এসে হচ্ছে পড়বে বাদিকে বাস স্ট্যান্ড, এই যে বাস স্ট্যান্ড। আর এইটা হচ্ছে ঘাটাল পাঁশকুড়ার বাস, পাঁশকুড়া ঘাটালগামী বাস হচ্ছে 10 মিনিট পর পরই রয়েছে। তো যে কোনো ঘাটালগামী বাসে উঠে নামতে হবে কুকুরদহতে। তো বাসের সামনে বসে যাচ্ছি, আর বাসের সামনে ঠিক লরিটা এরকমভাবে গরু নিয়ে যাচ্ছে, তো দোতলা বা 3 তলা করে গরু নিয়ে যাচ্ছে। হ্যাঁ এটা আবার কে ব্যবসা করছে? একজন ব্যবসাকে ধরে রেখেছে। আচ্ছা, ব্যবসাই করছে, তাই তো? ব্যবসার জন্যই যাচ্ছে। ব্যবসা না, এটা কিসের জন্য? আচ্ছা, তো চলে এসেছি কুকুরদহে। কুকুরদহের ভাড়া হচ্ছে পাঁশকুড়া থেকে মাত্র 20 টাকা। এই যে কুকুরদহ, এখান থেকে দেখাও, এই যে বর্দা চৌকান 28 আর ঘাটাল হচ্ছে 24 কিলোমিটার। সামনেই একটা নদী পড়বে, নদীর ব্রিজটা পার হয়ে আমাদের যেতে হবে ওপারে। দাদা, এই নদীটার নাম কি? এই নদীটার নাম কি? আর এই নদীটার নাম কি? ঘাটাল নদী। ও, নদীর একটা নাম আছে আলাদা, তো তোমরা জানলে বলো। এটা ওনারা বলছে যে ঘাটাল নদী। তো নদীর এপাশে আমরা রয়েছি, এপাশে হচ্ছে পশ্চিম মেদিনীপুর, আর ওই যে ওই পাশে ওইদিকে কিন্তু পূর্ব মেদিনীপুর। আর এটা কিন্তু খালের মতো দেখাচ্ছে পুরো। এখন ভাটা রয়েছে, জোয়ার ভাটায় কিন্তু জল ওঠানামা করে বা কম বেশি হয় এখানে। তো ব্যাপার হচ্ছে পুরোপুরি পশ্চিম মেদিনীপুরে ছিলাম, আর এখন যাচ্ছি পূর্ব মেদিনীপুরের দিকে। তো পশ্চিম থেকে পূর্বে যাচ্ছি, এদিক থেকে অটো পাল্টাবো, পাল্টে আবার পশ্চিমেই আসতে হবে। চলে এসছি। একটা জিনিস বলি, এটা কিন্তু কুকুরদহ না, এটা হচ্ছে খুকুরদহ। কয়হস্যু না, ক্ষয়হস্যু। দেখো বানানটা দেখো, এই যে এটা হচ্ছে কুকুরদহ। আমরা বলেছিলাম কুকুরদহ, এখান থেকে আমাদের যেতে হবে, অটো ধরতে হবে। রাস্তা দিয়ে নেমে এসে কিছুটা এগিয়ে এসে একটা টোটো দেখলাম। টোটোকে জিজ্ঞাসা করবো খড়নাডিহি যাবে নাকি, দাঁড়াবে। এই যে টোটো রয়েছে এখানে। তো ব্রিজের ওপাশটা হচ্ছে কুকুরদহ, আর এই পাশটা হচ্ছে যশোরা কালীবাজার, তাই তো? যশোরা কালীবাজার তো কাকিমা? যশোরা কালীবাজার। তো এখান থেকে ঝর্ণাডিহিতে যাব, ভাড়া হচ্ছে 20 টাকা করে, আর দূরত্ব 5 থেকে 6 কিলোমিটার। তো কি ঝর্ণাডিহি না খড়নাডিহি? খড়নাডিহিতে গিয়ে ওখান থেকে আবার টোটো নিয়ে তারপর যেতে হবে নারায়ণচক। নতুন জায়গায় আসলে এত বড় সাপ, বাপরে বাপ, বিরাট মোটা সাপ। তো রাস্তায় যেতে যেতে সর্পদেবতার সাথে দেখা। খড়নাডিহি বাজারে এই যে দুটো রাস্তা গেছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। আমরা বাঁ দিকে যাব, এই টোটোগুলো দাঁড়িয়ে আছে, এনারাই যাবেন। এখান থেকে ওই 3 থেকে 4 কিলোমিটার পড়বে। 3 থেকে 4 কিলোমিটার নামবো কোথায়? বাঘের মাচায়। হ্যাঁ, বাঘের মাচায় নামবো। ওখান থেকে একটা সাঁকো আছে, পায়ে হেঁটে পার হতে হবে, তারপরে নারায়ণচক, তাই তো? তো চলো, আমরা একই টোটোতে যাচ্ছি, এই দাদার টোটোতে। তো এক টোটোতে গেলে সুবিধা, একবারে চলে যাওয়া যাবে। তো নেমে পড়েছি বাঘের মাচায় নেমে এরকম একটা ইটের রাস্তা যাবে, সেই রাস্তাতেই যেতে হবে। তো ব্যাপার হচ্ছে এই ইটের রাস্তা দিয়ে গেলে একটা সাঁকো পেরোতে হবে, বাঁশের সাঁকো। তো বাঁশের সাঁকো পেরিয়ে কিন্তু আমরা পূর্ব থেকে পুরো পশ্চিম মেদিনীপুরে ঢুকে পড়বো। এখন আছি পূর্ব মেদিনীপুরে, বাঁশের সাঁকো পেরোলেই পশ্চিম মেদিনীপুর। যে নদীটার উপর দিয়ে পার হচ্ছি, কেউ কেউ বলছে এটা কংসাবতী নদী, আবার কেউ কেউ বলছে এটা শিলাবতী নদী। আসলে নদীটার নাম আমি জানি না। তো এখানে স্থানীয় লোকই সঠিকভাবে নদীর নামটা বলতে পারছে না। তো নদী, তোমরা যদি নামটা জানো অবশ্যই কমেন্টে জানিও যে নদীটার নাম কি। এই যে বাঁশের মাচা, তো এখন ভাটা হয়েছে, জল অনেকটাই নেমে গেছে। এই যে জোয়ার হলে মোটামুটি এই পর্যন্ত জল উঠে যায়। এই যে বাঁশের মাচা, মচমচ করে আওয়াজ হচ্ছে। আচ্ছা কাকু, এই যে এই মাচাটা বা ব্রিজটা, এটা কি সরকার থেকে করে দিয়েছে? না, গ্রামের থেকে করেছে না? গ্রামবাসীরা মিলেই করেছে? গ্রামবাসীরা মিলেই করেছে, দুটো গ্রামে যাতায়াতের জন্য। তো আচ্ছা, শুনে নিলাম। তো এবার চলো গিয়ে ভাড়াটা দিই আগে। তো পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করে গেছি একটা মাচা বা একটা বাঁশের সাঁকো পেরিয়ে। তো এই জায়গাটার নাম হচ্ছে জয়মা খেয়াঘাট।
তো এখান থেকে চলো যাই সামনের দিকে। তো এখান থেকে বেরিয়ে যেতে হবে ডান দিকে, তো চলো ডান দিকে যাই। এই যে রাস্তায় যেতে যেতে এরকম কিছু বাড়ি পড়ছে রাস্তার পাশে। দেখো রাস্তা থেকে সরাসরি এরকমভাবে সাঁকো দিয়ে কিন্তু ছাদে চলে যাওয়া যাবে। মানে এতটা নিচু জায়গা যে এই অঞ্চলগুলো মানে একতলা সমান সমান হচ্ছে রাস্তা। তো এই হচ্ছে অবস্থা এখানকার বাড়িগুলোর। তো দুদিকে বাঁশবন, ছায়া ঘেরা পথে দিয়ে হেঁটে চলেছি দুজনে সেই কাকুর বাড়ির উদ্দেশ্যে বা সেই পাড়ার উদ্দেশ্যে যেখানে শিং দিয়ে কত কিছু তৈরি হয়। তো এই রাস্তাটা দেখো পেছনে, রাস্তাটা কিন্তু নতুন করা হয়েছে, সামনে ভোট তার জন্য নতুন করে রাস্তা করা হয়েছে, আগে এরকম রাস্তা ছিল না। রাস্তা করার সুবিধা হয়েছে এই যারা পার্সোনাল বাইক বা গাড়ি নিয়ে আসবে তারা কিন্তু এপাশ থেকেই চলে আসতে পারবে। ওই মূল যেই ব্রিজটা পার হয়েছিলাম ওই ব্রিজ পার হয়ে এপাশ থেকেই চলে আসতে পারবে। তো অনেকটা ঘুরতে হবে এদিকে, যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট নেই। এদিকে টোটো চাইছিল হচ্ছে 200 টাকা রিজার্ভ করে যেতে হবে এবং 200 টাকা আসতে হবে, 400 টাকার ব্যাপার। তো এখানে 20 40 টাকা, 40 80 টাকায় হয়ে যাচ্ছে। তো ওর জন্য এদিক দিয়ে আসা। তো একই পথ, কিন্তু এদিক থেকে পাবলিক ট্রান্সপোর্ট যেহেতু নেই তাই এদিক থেকে অন্য দিক থেকে যেদিক থেকে আসলাম সেদিক থেকে পাবলিক ট্রান্সপোর্ট রয়েছে। যেতে পাশে কিন্তু একটা খুব সুন্দর মন্দির, এটা গোমুখপোতা নারায়ণচক রাধারানী প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় আচ্ছা আচ্ছা, পেছনে বিদ্যালয়, এইটা হচ্ছে বিদ্যালয়, পেছনে বিদ্যালয়, সামনে হচ্ছে মন্দির। এটা হচ্ছে হট্টেশ্বর শিবকালী মন্দির, আর এর পেছনেই রয়েছে নারায়ণচক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় যেটা। তো মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে, অসাধারণ সুন্দর কারিগর্যের। তো এইভাবে কিছুটা হেঁটে আসতে হবে, মোটামুটি 1 কিলোমিটার হেঁটে আসতে হবে। যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট নেই তাই হেঁটে এসে ডান দিকে পড়বে নদী, আর ডান দিকে নদী পড়বে, বাঁদিকে ওই যে ট্রান্সমিটার রয়েছে, ট্রান্সমিটার বাঁদিক দিয়ে আমরা একটা রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে আর কিছুটা গেলেই মোটামুটি 200 মিটার মতো গেলেই পড়বে সেই শিল্পীর বাড়ি। রাস্তায় যেতে যেতে আরেকটা বাড়ি চোখে পড়লো, খুব আকর্ষণীয়, তাই তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এটা হচ্ছে হোগলা পাতা দিয়ে বাড়ি, কিন্তু দোতলা, হোগলা পাতার বাড়ি তাও আবার দোতলা। তো বেশ মজার কিন্তু বিষয়টা। তো নদীর চরের পাশে বাড়ি, কিন্তু পুরোপুরি এই হোগলা পাতা দিয়ে ছাওয়া এবং তারপর মাটি দেওয়া। এই গ্রামে কিন্তু বেশ দরিদ্র মানুষেরই বসবাস। পেছনে দেখা যাচ্ছে একটা কিছু কিছু দালান বাড়ি রয়েছে, কিন্তু এই রকম বাড়ির সংখ্যাই বেশি। এই যে আমরা রাস্তা দিয়ে হাঁটছি, আর এই যে রাস্তার নিচে বাড়ি, মানে রাস্তা দিয়ে নিচে নেমে তারপরে এই বাড়িটায় ঢুকতে হয়। মানে এই যে এই পথ দিয়ে নেমে ওই দিক দিয়ে নিচে নেমে বাড়িতে ঢুকতে হয়। বাড়িটা বেশ নিচু জায়গায় অবস্থিত, অনেকটা সেই আন্ডারগ্রাউন্ড বাড়ির মতো। চলে এসেছি মূল রাস্তা থেকে, যে রাস্তায় নামতে হবে ওই যে ট্রান্সমিটার, আর এই যে রাস্তা থেকে যে রাস্তাটা সরু হয়ে নেমে গেছে নিচে, সেই রাস্তা দিয়ে আমরা এখন নেমে যাব। মূল রাস্তা চলে গেছে এইদিকে, আমরা যাব ঠিক তার বাঁ দিক দিয়ে। মোটামুটি সরু পথ, তবে বাইক টোটো এগুলো যাতায়াত করে। তো এই ঢালাই রাস্তাটা নতুন করা হয়েছে, আগে কিন্তু এগুলো ছিল সম্পূর্ণ ইটের। তো এই রাস্তা ধরে সোজা চলেছি এরকম জঙ্গল পাশ দিয়ে। তো ওখানে বাড়িঘরগুলো বেশ কিন্তু দেখো তোমরা, সেই হোগলা পাতা দিয়ে ওপরে পুরো কাদার প্রলেপ দিয়ে বাড়িগুলো তৈরি। তো এখানে উনুন রয়েছে দেখছি, 3টে উনুন একসাথে, হ্যাঁ 3টে উনুন একসাথে, আর একটা জাল দেওয়ার জায়গা। বেশ মজার কিন্তু, দুটোই করা রয়েছে। এটা মূলত হচ্ছে ওই ধান ঠাল জাল দেওয়ার জন্য, আর হচ্ছে ওই শিল্পের কাজে লাগে, আগুনের কাজে লাগে এগুলো। তো ওখান থেকে নেমে বেশ কিছুটা হাঁটতে হবে। ঢালাই রাস্তা শেষ হয়ে ইটের রাস্তা শেষ হয়ে মাটির রাস্তা। তো এরকম একটা পথ, পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পথ, তারপরে পড়বে ওনার বাড়ি। তো ওনার এই রাস্তা দিয়ে কোনো ইলেকট্রিসিটি নেই, উনি আসছেন দেখা যাচ্ছে দূর থেকে। বেশ কিন্তু ভয়ের রাস্তা, সন্ধ্যার পর আমরা যারা শহরে থাকি তারা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে গেলে বেশ ভয়ই লাগবে। তো আমরা চলে এসেছি, কাকু আমাদের রিসিভ করতে এসেছেন। এই যে কাকু কেমন আছেন? ভালো আছি। আর চলেন, আর কতটা যেতে হবে? আচ্ছা আচ্ছা।
তো এদিকের বাড়ি, গ্রাম্য পরিবেশ, বেশ নিবিড় ঘন ছায়াবৃত পরিবেশ। এটা কি কাকু খাল নাকি নদী? আচ্ছা, তো খালেও তো জল বাড়ে কমে? আচ্ছা, এই তো এখন তো জোয়ার হচ্ছে, জোয়ার চলে আসছে। হ্যাঁ, ধান পেকে গেছে, তাই জোয়ারের জল ঢোকানো হবে না। আর এখানকার জল কি নোনতা না মিষ্টি? মিষ্টি জল। আচ্ছা আচ্ছা। তো কাকুর বাড়িতে চলে এসেছি। এই যে কাকুর বাড়ি চলে এসেছি, এটাই তো? আর আপনার কারখানা? আচ্ছা, এটা হচ্ছে কাজের ঘর আর এটা হচ্ছে কাকুর বাড়ি। তো ব্যাপার হচ্ছে আমি চলে এসেছি এমন একটা জায়গায়, আর এমন একটা জিনিস আমার হাতে আছে। তো জিনিসটা দেখে বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে শিং। তো কীরকম শিং এটা দেখাই তোমাদের, চলো। এই শিংটা হচ্ছে একটা বড় বুনো মহিষের শিং। তো পালামৌ ফরেস্টে গেছিলাম, পালামৌ টাইগার রিজার্ভ ফরেস্টে। তো ওখানে একটা ঘটনা হয়েছিল যে লকডাউনের সময় দুটো মোষ, একটা মোষের বাচ্চাকে ধরতে এসেছিলো বাঘিনী। তো একটা মোষ এসে শিং বাঘিনীর পেটে ফুটিয়ে বাঘিনীটাকে মেরে দিয়েছিল। তাই এখন পালামৌতে একটাই বাঘ রয়েছে। তো এখন বুঝতে পারছি এত বড় শিং যদি পেটে ফুটে যায়, বাঁচা অসম্ভব। তো আমরা কিন্তু সেই শিল্পীর ওই কাকুর বাড়িতে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ অনেক চিরুনি হয়ে রয়েছে। এই যে এগুলো শিঙের না প্লাস্টিকের বুঝতে পারছি না, মনে তো হচ্ছে শিঙের। যাই হোক, কাকুর কাছে শুনবো, কারণ এই যে অনেক কিছু ছড়ানো রয়েছে। সবচেয়ে এই যে বিষয়টা, এটা কিন্তু একটা মোষের শিং বা মহিষের শিং মনে হচ্ছে দেখে। তো এরকম আরও অনেক শিং রয়েছে। নমস্কার কাকু, আসুন। আপনার নাম কি? আমার নাম পঞ্চানন দাস। ভালো আছেন তো? ভালো আছি। তো এই যে শিল্পটা শিং শিল্প, এর ভালো নাম মনে হয় বিশান শিল্প। বিশান শিল্প, হ্যাঁ, বিশান শিল্প। তা আপনি কতদিন এই শিল্পের সঙ্গে যুক্ত আছেন? আমি ৭৬ সাল থেকে এই শিল্পের সঙ্গে যুক্ত। 1976 সাল থেকে? হ্যাঁ। মানে আমরা জন্ম কত সালে? আমার 52 সালে জন্ম। 52 সালে জন্ম। আচ্ছা 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 আচ্ছা, তাহলে 76 থেকে মানে বেশ কয়েক বছরই যুক্ত আছেন এই শিল্পের সাথে। তাও প্রায় 76 থেকে ধরলে আপনার 48 থেকে 50 বছর হবে। 48 বছর হবে। হ্যাঁ, 48 বছর এই শিল্পের সঙ্গে যুক্ত। তো এই শিল্প কি আপনি একাই করেন গ্রামে? না, গ্রামে আমাদের এই শিল্পটা প্রায় আগে আমি ছোটবেলা দেখেছি, প্রতি বাড়ি বাড়ি চিরুনি তৈরি হতো। শিঙের চিরুনি? শিঙের চিরুনি তৈরি হতো, প্রত্যেক বাড়িতেই কাজ হতো। আচ্ছা। সেই শিল্পটাকে তারপরে বিধানচন্দ্র রায় যখন মুখ্যমন্ত্রী হলেন, আচ্ছা, তিনি এইটা শিল্পটা প্রায় আগে ছিল উড়িষ্যাতে ছিল, এই শিল্পের কাজটা হতো। মানে পশ্চিমবাংলায় এই শিল্পের কাজ আগে হতো না? শুধু চিরুনি তৈরি হতো। শুধু চিরুনি তৈরি হতো মানে এই শিং দিয়ে? হ্যাঁ। আর উড়িষ্যাতে মডেলিং কাজ হতো। মডেলিং বলতে? ওই বিভিন্ন ফিগার তৈরি করা আর কি, জন্তু জানোয়ার এসব। আচ্ছা, পাখি এগুলো তৈরি করা? হ্যাঁ। বিধানচন্দ্র এখানে ট্রেনিং সেন্টার, উড়িষ্যা থেকে ট্রেনার নিয়ে এসে এখানে ট্রেনিং সেন্টার করে দুটো ট্রেনিং সেন্টার করা হয়েছিল, একটা বৈষ্ণব চোক আর একটা যৌনশ্যাম। আচ্ছা। দুটো ট্রেনিং সেন্টার করে এখানের ওই মানে যারা চিরুনি তৈরি করো তার দিকেই আবার একটু কাজটা শিখিয়ে ওই সব মডেলিং তৈরি করা শেখানো হয় আর কি। সেই ট্রেনিং সেন্টার থেকে আমি ট্রেনিং নিয়ে এই কাজটা শিখেছি আর কি। তার মানে আপনার ট্রেনিং সার্টিফিকেট আছে তো? হ্যাঁ, সার্টিফিকেট আছে। আচ্ছা আচ্ছা। তা আপনি এই যে এগুলো করেন, এগুলো এই যে কাঁচামাল, যে শিংগুলো, এই কাঁচামাল কোন জায়গা থেকে আনেন? ওই কলকাতা রাজাবাজার থেকে আনা হতো, তারপরে লোকালি কিছু পাওয়া যায় উলবিড়াতে এবং রামতারক বলে একটা জায়গা আছে, ওখান থেকে কালেকশন হতো। আচ্ছা, এই শিংগুলো কি কেজি হিসেবে কেনেন না পিস হিসেবে? কেজি হিসাবে। কেজি হিসেবে। তো এগুলো মূলত কিসের শিং? মহিষের শিং। এবং এই বিধানও এখন এখন মহিষের শিংটা খুব কম পাওয়া যাচ্ছে বলে এখন কিছু বাইরের গরুর শিং বা বন গরুর শিংয়ের কাজ চলছে এখন কিছু। এই শিল্পটাও এখন মোটামুটি বিলুপ্তর পথে, কেন শিং আর পাওয়া যাচ্ছে না। আর এই জন্য শিল্পীর সংখ্যাও কমে গেছে। এখন যারা ওই শিং শিল্পটা কাজ করতো তারা এখন আবার মানে এটাকে বাদ দিয়ে কাঠের উপরে তারা চলে গেছে অনেক শিল্পী। মানে কাঠের চিরুনি তৈরি করছে? কাঠের চিরুনি, কাঠের মডেল এইসব তৈরি হচ্ছে আর কি।
এই যে এই শিংগুলো পায় কোথায় তারা, মানে এই শিংগুলো কি কোনো খাটাল থেকে আনে না এমনি? না, খাটাল থেকে প্লাস এবং জঙ্গল থেকে কিছু কালেকশন হয়ে আসে। জঙ্গল থেকে কিভাবে কালেকশন হয়? জঙ্গলে যে মোষ থাকে, হ্যাঁ, সেই মোষ তো জঙ্গলে আজকে তারা আবার তাদের শিংটা ক্রমশ বাড়তে বাড়তে খসে পড়ে যায়, মাথাতে খসে পড়ে যায়, মাথার থেকে খসে পড়ে যায় শিং? খসে পড়ে, হ্যাঁ। আচ্ছা, সেই শিংটা একটা শ্রেণী বনে যারা ঘুরে বেড়ায় তারা ওটা ঘুরে ঘুরে কালেকশান করে। সেই কালেকশান করে আবার সেখানে একজন মহাজন মতো থাকে, তারা ডেলি কিনে নেয়। সেটা আবার তারা কিনে আবার সেটাকে তারা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয় আর কি। গরু শিংয়ের কাজ হয় না তাই তো? ওর সঙ্গে হয় বেদনে কিছু হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, তো কিন্তু কিছু কিছু শিং তো ব্যান্ড হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই এই শিল্পটা এখন মার খাচ্ছে। আমাদের দিল্লিতে ব্যান করে দিয়েছে, দিল্লিতে সিংহের জিনিস বিক্রি বন্ধ। আমাদের মেলাঘাটেও দিল্লিতে সিংহের জিনিস রাখতে দেয় না। রাখতে দেয় না? তা আপনি এখন কোথায় মেলায় বসেন? আমি এখন পশ্চিমবঙ্গের মধ্যেই বসি, বাইরের মেলা এখন কম যাই। পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় মেলা আছে আপনার? প্রত্যেকটা মানে ডিস্ট্রিক্টেই মেলা হচ্ছে। মানে যে হস্তশিল্প প্রদর্শনী মেলা যেটা পশ্চিমবঙ্গের সরকারের আন্ডারে পড়ে, ওই মেলা যেখানে যেখানে হয় সেখানেই যান? সেখানেই যাই। শান্তিনিকেতন যান নাকি? আর শান্তিনিকেতনও যখন কলদাইসে যাই। আর আচ্ছা, এই যে শিং থেকে বিভিন্ন জিনিস তৈরি হয়, তো এই যে শিং থেকে চিরুনিটা তৈরি হয়, এর যে পদ্ধতি আমাদের একটু বলবেন বা একটুখানি দেখাবেন? সে তো দেখাবো কিভাবে তৈরি হয়। আচ্ছা আর সেটা দেখিয়ে দেবো অবশ্যই। তো চলুন শুরু করি দেখাটা। এই যে মূল শিংটা, মূল শিংয়ের কিন্তু ভেতরের এই যে অংশটা ফাঁপা অংশ, মানে গরুর মাথায় যখন থাকে তাও এই অংশটা ফাঁপা থাকে, যতদূর দেখা যাচ্ছে ভেতরে কিন্তু ফাঁপা, ঠিক আছে? আর এই যে মাথার দিকটা মোটামুটি এইখান থেকে, যেটা কাকু বললেন, এইখান থেকে এইটুকু হচ্ছে সলিড, এটা পুরো সলিড, আর এইখানে এইটুকু অংশ ফাঁপা, মানে মাথায় যখন থাকে তখনও এরকমই থাকে। তো চলো শিংটা আগে রাখি। প্রচণ্ড ওয়েট, এইটুকু শিংয়ের ওয়েট কম করে হলেও 5 কেজি হয়ে যাবে। এখন হাতে গোনা কয়েকটা শিল্পী আছে এই এলাকার মধ্যেই। আমি সিংহের গাছটা আমি ধরে রেখেছি। এই শিংগুলো আপনার পুরনো কালেকশন? এটা কিসের শিং? এটা মহিষের সিং। এত বড় মহিষের শিং? হ্যাঁ। আর এইটাও মহিষের শিং? এটা মহিষের সিং। আর এটা? এটা হরিণের সিং। এটা হরিণের শিং? হ্যাঁ, এটা আগে প্রথম অবস্থায় হরিণের সিং দিয়েই আমাদের এই জন্তু জানোয়ার পাখির চোখ তৈরি করা। যে এত বড় এটা, মানে হরিণের শিং দিয়ে জন্তু জানোয়ার কাকু। তো এখন যেই শিংটা হাতে ধরে আছি, এটা কিন্তু আইনত এখন নিষিদ্ধ। বহু বছর ধরে কাকুর বাড়িতে রয়েছে, বহু বছর মানে কাকুর দাদুর আমল থেকে এই কাকুর বাড়িতে এই শিংটা রয়েছে। তো এই শিংটা কাজ হচ্ছে এখন নিষিদ্ধ। শুধুমাত্র যারা কাকুর বাড়িতে আসেন শুধুমাত্র তাদের দেখানোর জন্য এই শিংটা, শুধুমাত্র তাদের দেখানোর জন্য এই শিংটা রেখেছেন। এগুলো কিন্তু কোনো কাজ হয় না এটা দিয়ে, শুধুমাত্র একটা স্মৃতির উদ্দেশ্যে বা দেখানোর জন্য। না না, সেই সব এইটা কিসের শিং? এইটা এটাও মহিষের সিং। কি এত বড় মহিষের শিং? এখন এইসব এই আপনার এই মানে মূল্যবান জিনিসটা আপনি আগে ধরেন। এইসব ইউনিক জিনিস হয়ে গেছে। ওরে বাবা রে, এইসব যখন কাজ প্রথম কাজই তখন তাতে মানে এই শিংটার উচ্চতা হবে, এই শিংটার উচ্চতা হবে কম করে 4 ফুট, কম করে 4 ফুট হবে। আমার হাইটই তো 5 ফুট 6 ইঞ্চি, তাই এই শিংটা যদি আমার এই বুক পর্যন্ত চলে আসে মানে 4 ফুট তো হবেই। আর এটা 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 বাইসনের সিং। এটা বাইসনের শিং? বাপ রে বাপ, বিরাট বড় বড় শিং। কিন্তু এর আগে কিন্তু আমি এত বড় বড় শিং কোথাও দেখিনি। আচ্ছা, এই সলিডগুলোতে কি করেন? জন্তু জানোয়ার, এই যে পশু পাখি, এইসবগুলো। জন্তু জানোয়ার বলতে যে ওই খেলনাগুলো তৈরি করেন? হাতি, ঘোড়া, বাঘ, এগুলো তৈরি করেন? হ্যাঁ, তৈরি। আর এই ফাঁপা অংশগুলো দিয়ে কি তৈরি করেন? চিরুনি হয়, তার পাখি হলে পাখির ডানা টানা এগুলো তৈরি করা হয়। বেশিরভাগ চিরুনি সব ফাঁপা অংশ দিয়েই হয়? ফাঁপা অংশ দিয়ে হয়। তো চলুন পদ্ধতি শুরু করা যাক, কিভাবে কাকু তৈরি করেন। এটা আপনার হাতে যেটা রয়েছে সেটা কিসের শিং? মহিষের সিং। ওই যে এই বড় শিংটা দেখালেন ওরকমই ছিল মনে হয় এটা, নাকি? হ্যাঁ, আগাটা কেটে নেওয়া হয়েছে, যেটা সলিড অংশ সেটা কেটে নেওয়া হয়েছে। হ্যাঁ। এটা দিয়ে কি তৈরি করবেন? এখন চিরুনি তৈরি করবো। এটা এই যে এই কালো চিরুনিগুলো কিসের? ওই মহিষের সিং এর চিরুনি। আচ্ছা, পিস পিস মানে এরকম এরকম পিস কাটা, এরকম ছোট ছোট পিস পিস করে কাটবে? হ্যাঁ হ্যাঁ। শিং কাটার পরে এরকম। আচ্ছা, এইরকম হবে নাকি? এই যে এই যে এইরকম হবে না, এটাকে আবার মানে হিট দিয়ে সোজা করতে হবে। সোজা করতে হবে। আমি তাই ভাবছি যে এটা তো নেকা শিং, এরকম সোজা হয় কি করে? এই যে হিট দিলে সোজা হয়ে যায়। হ্যাঁ, হিট মানে দিয়ে ওইটা কাটবেন, কেটে হবে রিং তৈরি করবে এরকম। কেটে হবে এরকম রিং। হ্যাঁ, রিংটা কাটলে হবে
এইরকম না, একটা ring- বাঁকা অবস্থা, হ্যাঁ রিং তারপর সেটা প্রেসার দিলে হবে এরকম সোজা, হ্যাঁ হ্যাঁ তারপর জিনিস করবেন। পালিশ করে। তো চলুন দেখি। আর এখানে মনে হয় ঘষ। তো কাকু কাজ শুরু করেছে দেখো। এটা কি প্রথম ধাপ? হ্যাঁ প্রথম ধাপ, এটা প্রথম ধাপ। এটা হচ্ছে প্রথম ধাপ। এটাকে এবার একটু এবার গ্রাইন্ডিং ঘষা মাজা করতে হবে। গ্রাইন্ডিং করতে হবে এটা? হ্যাঁ গ্রাইন্ডিং করতে হবে। গ্রাইন্ডিং করবে কি এটা দিয়ে? না আচ্ছা আচ্ছা, এটা দিয়ে কলা চেলবে, তাই তো? শিঙের দুপাশে যেই খসখসে অংশ রয়েছে ওটাকে মসৃণ করার কাজ চলছে। রিং করতে গেলে যে দলটা কোথাও কম মোটা করে পাতলা, এটাকে আবার ভিতরটাকে গ্রাইন্ডিং করে একটা সমান করতে হবে। সমান করতে হবে। তো এই যে পাশে যে গুঁড়োগুলো পড়ে রয়েছে এগুলো কিন্তু শিঙের গুঁড়ো। এই শিংকুচিগুলো কিন্তু আবার ওই নার্সারিতে কাজে লাগে, মানে মাটির উর্বরতা বাড়ানোর জন্য শিংকুচিগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ সার হিসাবে। তো এবার কাকু ওর ভেতরটাকে একটা সুন্দর শেপ দিচ্ছেন। আগে উপরটা কমপ্লিট করা হয়ে গেল, ঠিক কাঠে যেরকম আর কি শেপ দেয় ভেতরে, দলটা একরকম না হলে মানে প্লেট হবে না। ও আচ্ছা, সেম একই রকম হতে হবে। হ্যাঁ দলটা পুরোটা একরকম দল করতে হবে। তো ব্যাপার হচ্ছে শিঙের কিছুটা অংশ মোটা কিছুটা অংশ সরু। তো কাকু চেষ্টা করছেন বা এইভাবে এই পদ্ধতির মধ্য দিয়ে বাটালি দিয়ে কেটে চারিদিকটাই, মানে গোল যে অংশটা চারিদিকটাই সমান বেদ বা পরিধির করা হয়, যাতে করে কোনো জিনিস তৈরি করতে কোনো সমস্যা না হয় পরে। এরকম তো শিংটা এরকম গোল করে কাটা হয়েছে, গোল করে কেটে এটা কি আগুন জ্বালিয়ে হিট দেবে, তাই তো? আগুনে আগুনে এটা হিট দিয়ে আচ্ছা। এরকম বড় প্লেট তৈরি করা হবে। মানে ওটা যেহেতু ছোট শিং, ওটা ছোট প্লেটই হবে, তাই হ্যাঁ তো? ছোট প্লেট হবে, এরকম ছোট প্লেট হবে। আগুনে মানে আগুনে পুড়িয়ে পোড়ালে কি শিংটা নরম হয়ে যায়? হ্যাঁ নরম, সিংটা নরম হয়ে যায়। তারপরে ওই আমাদের প্রেস আছে, হিট দিয়ে প্রেসে দিলে এসে এটাকে মোটামুটি কতক্ষণ রাখতে হয়? 15 মিনিট রাখতে হবে, 15 মিনিট রাখলে এটা সোজা হয়ে যাবে। সোজা হয়ে যায়। মানে একবার যদি ঠান্ডা হয়ে যায় রাখার পরে, তাহলে আর শিং বেঁকবে না, তাই তো? কোনোদিনই বেঁকবে না। বাহ। তাহলে এটা হচ্ছে সেই সমান অংশ, তাই তো? হ্যাঁ হ্যাঁ এটা প্লেট হলে এবার যেটা যেমন প্লেট অনুযায়ী হ্যাঁ যেরকম সাইজের চিরুনি পড়বে হ্যাঁ সেরকম আমাদের মানে টেমপ্লেট আছে। হ্যাঁ ছোট বড়, হ্যাঁ। যেটা বড় হলে বড় চিরুনি হচ্ছে, ছোট প্লেট হলে ছোট চিরুনি হচ্ছে। এইভাবে আমরা কাটিং করে নিই। মানে এটা যেহেতু বড়, হ্যাঁ, এটা যেহেতু বড়, এটা দিয়ে বড় চিরুনি হবে। বড় চিরুনি আর হয়। এই যে অংশটা কাটলেন এটা যেহেতু ছোট, এটা হ্যাঁ, যদি ছোট সমান চিরুনি। করার পর যদি এই রকম অবস্থায় আসে, হ্যাঁ এই রকম অবস্থায় আসে, তাহলে হ্যাঁ তখন এই ছোট এই এটা পকেট চিরুনি হচ্ছে এগুলো। পকেট চিরুনিগুলো হচ্ছে। এই যে বড় প্লেট আছে আর থেকে একটু বড় চিরুনি হচ্ছে, তখন এই বড় যেটা আছে। তো কাকুর এখানে দেখুন অনেক এই যে এইটা মনে হয় বড়। হ্যাঁ এটা বড় কাঠ দিয়ে আচ্ছা বড় আচ্ছা। চিরুনি হচ্ছে। আচ্ছা আচ্ছা। এই আবার এই গ্রাইন্ডারে গ্রাইন্ডিং হ্যাঁ, করে দিতে তাহলে হবে। এই একটা প্লেট আছে, এই প্লেটটাকে তো এবার এইরকম কালারে আনতে হবে, তো ঘষে মেজে আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম ঘষে মেজে আবার এটা তো ঝুঁকিপূর্ণ কাজ বলে মনে হয় না হ্যাঁ? আপনাদের? হ্যাঁ হ্যাঁ ঝুঁকি মানে কখনো এরকম হয়েছে যে কাজ করতে করতে আপনার হ্যাঁ ব্যথা অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, ওই আঙুল কেটে যায় আর কি। আপনার আঙুল কেটে গেছে? হ্যাঁ একবার গেছে। আঙুল কেটে গেছে, এই আবার আঙুল কেটে যায়। ঠিকও হয়ে গেছে। হুম, মানে এটা বেশ ঝুঁকিপূর্ণ কাজ। হ্যাঁ তো এই জিনিস যে সময় গ্রাইন্ডারে ঘষা ওখান থেকে এই যে রয়েছে কাকুর দোকানে প্রচুর শিং, প্রচুর পুরনো পুরনো শিং, মানে এই শিংয়ের বয়স অনেক। কিছু কিছু শিং নষ্ট হয়ে গেছে, কিছু কিছু শিং এখনও রয়েছে। তারপর সেটা পালিশ করার পরে কাঁচা অবস্থায় শিং আসার পর যদি সেগুলো প্রসেস করে শুকিয়ে রাখা হয় তো ঠিক থাকে, কিন্তু কাঁচা অবস্থায় যদি অনেক দিন জলের মধ্যে থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যায়। তো আমরা কিন্তু দেখলাম যে কিভাবে এই যে এই কারখানার মধ্যে কিভাবে র বা কাঁচা মাল থেকে কিভাবে একটা পদ্ধতিতে একটা পাত করা হয়, যেখান থেকে চিরুনি বা অন্যান্য জিনিসপত্র তৈরি করা হয়। তো এই পর্যন্ত আমরা দেখলাম। এরপরে আমরা দেখব যে কিভাবে ওই পাতের থেকে চিরুনির দাঁত কাটা হয়। সেটা আবার কাকুর এই কারখানায় হয় না, সেটা আরেক দিকে হয়, সেই দিকে যাব আমরা। তো চলো যাই।
তো এখানে কিন্তু যেই চিরুনিগুলো রয়েছে এগুলো পুরোপুরি শিঙের চিরুনি, মহিষ বা মোষের শিঙের চিরুনি। তো এই চিরুনি ছাড়াও আরও অনেক জিনিস তৈরি হয়, তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে চুলের কাঁটা, মেয়েদের যে চুলের কাঁটা, সেই চুলের কাঁটা তৈরি হয়েছে। আচ্ছা, এই জিনিসটা তৈরি হয়েছে, আমার মনে হচ্ছে এটা কোনো শোপিসের বা হরিণের শিং এরকম কিছু করা হবে, তার জন্য তৈরি হয়েছে এটা। আর কি আছে এখানে? ও, খুব সুন্দর কিন্তু একটা ঘোড়া রয়েছে, যেটা পুরোপুরি শিং দিয়ে তৈরি করা হয়েছে। কালী ঠাকুরের খড়গ রয়েছে, এটাও শিং দিয়ে তৈরি। মাছটাও শিং দিয়ে তৈরি। হরিণও শিং দিয়ে তৈরি। মানে শিং দিয়ে কত কিছু তৈরি হচ্ছে। এটাও মাছ, এটাও একটা বড় মাছ, চাঁদা মাছ। তো বেশ কিন্তু বহু জিনিস শিং দিয়ে তৈরি হচ্ছে। ফাঁপা শিং যেটাকে বলা হয়, ফাঁপা শিং, হ্যাঁ, ফাঁপা যেটা, সেটা হচ্ছে 200 টাকা কেজি। ফাঁপা 200 টাকা কেজি। আর সলিড যেগুলো শিং, 1 নাম্বার শিং, সেটা 450 থেকে 500 টাকা কেজি। 450 থেকে 500 টাকা কেজি। তার মানে আপনারা যখন একবারে 1 কুইন্টাল 2 কুইন্টাল কাঁচামাল নেন, তো বিল অনেক হয়ে যায়। তো প্রায় 20,000-25,000 টাকার কাছাকাছি হয়ে যায়। সেই 20-25,000 টাকা জিনিস কিনে আপনারা কত টাকা বিক্রি করতে পারেন? সেটা প্রায় 25,000 টাকার মাল কিনলে 40,000 টাকার বিক্রি হবে। মানে 25,000 টাকা বিক্রি কিনে 40-এ বিক্রি, 15,000 টাকা লাভ, তাই তো? এই 15,000 টাকা লাভ করতে আপনার কতদিন ব্যয় করতে হয় এর পেছনে? সেটা প্রায় 1 মাস। 1 মাসে মাত্র 15,000 টাকা, প্লাস রয়েছে নিজের খাটনি আর এই সমস্ত যন্ত্রপাতি। এই যে একটা কাটার মেশিন, এই মেশিনটার দাম কত নিয়েছে আপনি যখন কিনেছিলেন? আমি যখন কিনেছিলাম তখন 15,000 টাকা কিনেছিল। 15,000 টাকা। ওইখানে যেই মেশিনগুলো দেখলাম ওগুলোর দাম কীরকম? ওটা কিনেছিলাম তখন 3,500 টাকা করে মোটরগুলো। এখন ওই মোটরের দাম হয়েছে 8,000 টাকা। 8,000 টাকা। মোটামুটি আপনার সেট যদি বলেন, এই যে একটা মোটা মোটর দিয়ে, এই আপনার এই দাঁত কাটা দিয়ে, এগুলো দিয়ে মোটামুটি 50,000 টাকার মতো হয়ে যাবে সেট আপ, তাই তো? হ্যাঁ, 50,000 টাকা তো নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো 50,000 টাকা ইনভেস্ট করে আবার এদিকে 25,000 টাকার মাল কিনলে মাত্র 15,000 টাকা লাভ থাকছে। তো এই যে একটা, এটাকে কি বলে? দাঁত বলে? এটা মানে করাত, তাই তো? আচ্ছা, ওই করাতটা সরু, আবার এই যে এইদিকে মোটা মোটা, এটা হচ্ছে চাপস দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। এনে পাতলা মানে গেজ মোটা সরু, মোটা দাঁতের জন্য মোটা পাতের করাত, মোটা দাঁতের জন্য মোটা পাত। আচ্ছা, পাতের যে এই গেজটা, এই গেজটার উপর নির্ভর করে দাঁত মোটা হবে না সরু হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন যে গেজটা করছেন এটা কি সরু না মোটা? এটা মোটা করেছে। এটা মোটা করেছে মিডিয়াম চিরুনির জন্য। এটা মিডিয়াম চিরুনি, আর থেকে বড় চিরুনি আরো মোটা দাঁতের করাত লাগাতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন দাঁত করা শুরু করুন দেখি। তো এটা ওর মধ্যে সেট করে চেপে ধরে রাখছে, যে সময় করাত দিয়ে কাটবে যদি সরে যায় তাহলে মাপটা অন্যরকম হয়ে যাবে। সোজা দাগ কাটবে না মানে সোজা দাঁতগুলো কি হবে না চিরুনির। এই যে চাপলেন, এটা যদি একটু সরে যায় তাহলে তো পুরো চিরুনিটাই বৃথা, চিরুনিটা নষ্ট হয়ে যাবে। মানে একটা যদি দাঁত সরে যায় তাহলে পুরো চিরুনি নষ্ট। তাহলে অতি সাবধানে এবং বেশ ভালো রকম ভেবেচিন্তে টাইট দিতে হবে, ভালো রকম টাইট দিতে হবে।
মানে একটা চিরুনিতে দু রকম দাঁত হবে। হ্যাঁ, মোটা দাঁত হয়ে গেল এবার সরু অর্ধেক, এবার অর্ধেক হবে সরু দাঁত। হ্যাঁ, তার জন্য এবার পাতলা গেজের সরু সরু যে পাতটা আছে ওটা নেবেন। সেই গেজের পাত লাগানো হয়। তো এটা কি সরু পাত? হ্যাঁ, এটা সরু পাত। এবার হচ্ছে সরু দাঁত। হয়ে গেল। এবার এটা পুরো তৈরি হয়ে গেছে, মানে দাঁত তৈরি হয়ে গেছে। এবার এটাকে গ্রাইন্ডিং করে গ্রাইন্ডিং মানে আবার ঘষতে হবে। আবার ঘষতে হবে। ঘষে ওই একদিকে সরু একদিকে মোটা যেটা। আচ্ছা এই সুইচটা বন্ধ করে দিন, তারটা খুলে। এইভাবে গ্রাইন্ডিং করে কিন্তু চিরুনির দাঁতের মাথাগুলো সরু করা হয় এবং চিরুনির ওপরটা মোটা করে রাখা হয়। এটা কি পালিশ করছেন নাকি? সিরিজ করে ঘষে সমান করছেন। গ্রাইন্ডিং এর পরে এই কাজটা হয়। আচ্ছা কাকু একটা প্রশ্ন করব। হ্যাঁ, বলুন। এই যে কাজ করেন, এই যে ঘষছেন চিরুনির, এই যে চিরুনি তৈরি করছেন বা শিঙের যে টুকরোগুলো হাওয়ায় উঠছে, এগুলো তো নিঃশ্বাসের মধ্যে দিয়ে আমাদের ভেতরেও যাচ্ছে। হ্যাঁ, যায়। আপনার তো বেশি যায়। হ্যাঁ, এতে কি সমস্যা হয় না? অনেক এতে তো সমস্যা হওয়ার কথা। ওই জন্য আমরা পাখা চালিয়ে দিয়ে পাখাটা ডাস্টটাকে ঘুরিয়ে বের করে দেওয়ার জন্যই, নাহলে মাস্ক পরতে হয়। মাস্ক তো সারাদিন পরে রাখাও সম্ভব না। না, ওই জন্যই আমরা পাখা দিয়ে এটাকে আচ্ছা বের তাই করে ওদিকে দিই। দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ওইটা একটা রাফ শিরিষ হলো। এবার এটা হচ্ছে মিহি শিরিষ, মানে আরো মসৃণ করা হচ্ছে বিষয়টাকে। এটা শান, তাই তো? এটা দিয়ে কি শুধুমাত্র দাঁতগুলোই মসৃণ করেন? হ্যাঁ, দাঁতগুলো। মোটা দাঁতগুলো? হ্যাঁ, আর সরু দাঁতগুলো? সরু দাঁতগুলো করা হয়। আচ্ছা, মানে এমনভাবে করা হয় যাতে শেষ পর্যন্ত ব্যবহার করা হবে তখন মাথায় যেন কোনো আঁচড় না লাগে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার কি ফাইনাল টাচ হবে পালিশ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওই পালিশ দেওয়ার আগে যে লাল অংশটা ঘষে নিলেন ওটা কি? এটা একরকম কেমিক্যাল, একটা লাস্টার বলা হয় এটাকে। লাস্টার? লাস্টার বলা হয়। এটা কাপড়ের সঙ্গে দিলে এটা পুড়ে যাবে না, এটা মসৃণ রাখবে কাপড়টাকে। আচ্ছা আচ্ছা, তো এটা দিয়ে করলেই এর কাজ শেষ। আচ্ছা আচ্ছা, ওইটা করার পরেই রংটা এরকম কালো আসছে, গাঢ় কালো, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে লাস্ট ফিনিশিং। এই যে সাদা রঙের এটার নাম কি? এটাও লাস্টার। আচ্ছা, ওটা রাফে হয়। এটা একটা লাল রঙের লাস্টারটা হচ্ছে রাফ লাস্টার, আর এটা হচ্ছে ফাইনাল ফিনিশিং লাস্টার, তাই তো? এটা গ্লেজ করার জন্য। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে গ্লেজটা উঠে যাবে, চকচক করে। চকচক করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো চকচক করা কিন্তু শুরু করে দিয়েছে। তৈরি হয়ে গেল চিরুনি, তাই তো? এই যে তৈরি হয়ে গেল চিরুনি। কিছুক্ষণ আগে এরকম এর অবস্থা কেমন ছিল আর এখন এর গ্লেজটা দেখো। তো এরকম একটা চিরুনির দাম কিরকম নেন? ওটা 200 টাকা দাম আছে। 200 টাকা দাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সাইজ অনুপাতে 200। এই ছোটগুলো কত? ওগুলো 50 টাকা। এগুলো পকেট চিরুনি? পকেট। আচ্ছা এর থেকে বড় হলে একটু দাম বেশি, আর থেকে ছোট হলে 100 টাকা। বিভিন্ন সাইজ অনুপাতে দাম। 100 টাকা কোনগুলো? যেগুলো 6 ইঞ্চি সাইজ আছে আপনার কাছে? আচ্ছা আচ্ছা, তো এই কাছে কি এই সমস্ত জিনিসই রয়েছে? না, আরো অনেক আছে। হ্যাঁ, এই তো কয়েকটা স্যাম্পল। এটা আচ্ছা স্যাম্পল। এর মধ্যে এই যে জিনিসগুলো রয়েছে এর মধ্যে সবচেয়ে কম দামের জিনিস কোনটা?
কম দামে মানে কম দাম হচ্ছে চিরুনিটা, সব থেকে কম দাম। কত করে? 50 টাকা। 50 টাকা। আর সবচেয়ে দামি জিনিস কোনটা? এই ময়ূরটা। এই ময়ূরটা? হ্যাঁ। এই ময়ূরটার দাম কত? 2500 টাকা। 2500 টাকা? 2500 টাকা। বাহ, দারুণ তৈরি করেছেন তো। হ্যাঁ, আরো দাম, বড় মাল হলে আরো বড় দাম আছে। এই যে এই অংশটাও কি আপনার সিংহের তৈরি? সিং, পুরোটাই সিং। পুরোটাই সিংহের তৈরি, সিং বাদে অন্য কোনো কিছু নেই? না। বাহ। এই যে বক বাচ্চাদের খাওয়াচ্ছে, এগুলোর দাম কিরকম? এগুলো 300 টাকা দাম। 300? হ্যাঁ। আর এই যে এই বাচ্চাদের খেলনাগুলো? ওগুলো 100 টাকা। 100 টাকা করে নেন? হ্যাঁ। চিরুনির দাম সবচেয়ে কম, হ্যাঁ। খেলনার দাম কিন্তু বেশি। হ্যাঁ। খেলনার দাম বেশি হওয়ার কারণ খেলনা তৈরি করতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে, কাঁচামালও বেশি লাগে। কাঁচামাল বেশি লাগে। হ্যাঁ, পুরো একটা এরকম ব্লক লাগে তো। হ্যাঁ, ব্লক লেগে তারপর এটা নষ্ট। বাহ। তো আপনারা যে জিনিসপত্র বিক্রি করেন, আপনার কাছ থেকে আমাদের ভিডিও দেখে যদি বা আমার ভিডিও দেখে যদি আপনার কাছে এই জিনিসপত্রগুলো কিনতে চায়, তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9732882764। আপনার নাম? পঞ্চানন দাস। আচ্ছা, এখানে আসতে গেলে কিভাবে আসবে সহজে? সহজ পথ হচ্ছে ট্রেন লাইনে হাওড়া থেকে পাঁশকুড়া থেকে ঘাটালগামী বাস, তারপরে টোটো হয়ে আসতে হবে 8 কিলোমিটার। ঘাটালগামী বাসে নামতে হবে খুকুরদহ স্টপেজে নেমে ওখান থেকে একটা টোটো বললেই হবে যে নারায়ণ চক। হ্যাঁ, নারায়ণ চক বললেই চলে আসবে আমার বাড়ি। আচ্ছা, তো যদি সবাই এরকমভাবে কিনতে যায়, ধরুন আপনার চিরুনি বা এই শোপিসগুলো যে একটা লট ধরে কিনলো, তখন তো একটু ছাড় দেবেন? হ্যাঁ, তাহলে ছাড় দেব। আর আমার ভিডিও দেখে যদি আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আসে, তাহলে ছাড় দেবেন? হ্যাঁ, তো দেবো। সবাই বাড়িতে এলে খুব মানে কনসেশন দেবো। আচ্ছা, কিন্তু মেলায় গেলে দেওয়ার অবস্থা থাকে না, কারণ মেলায় তো অনেকটা দিতে হয় মেলায়, না আপনাদের লভ্যাংশের। তো ঠিক আছে, ভালো লাগলো অনেক। আর অনলাইনেও আমার যদি কেউ অনলাইনে অর্ডার দেয়, আমরা অনলাইনে অর্ডার দিলে পাঠিয়ে দেন? হ্যাঁ, বানিয়ে কোরিয়ার করে সার্ভিস করে পাঠিয়ে। টাকা কিভাবে পেড করবে? অ্যাকাউন্ট পে বা ফোন পে, এই সার্ভিস। আপনার ফোন পে বা অ্যাকাউন্ট পে আছে? আপনি পুরো কুরিয়ার করে তার ঠিকানায় পাঠিয়ে দেবেন? হ্যাঁ। আচ্ছা, তাই কতদিনের মধ্যে পাবে সে? যদি আমার মাল রেডি থাকে, যত একটা অর্ডার দিল, সে মালটা আমার রেডি নেই, সে রেডি করতে 10-15 দিন সময় দিতে হবে, এবং কুরিয়ার চার্জ দিতে হবে তাকে। আচ্ছা, কুরিয়ার চার্জ যা লাগে সেটা দিতে হবে। আচ্ছা, তো অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। তো কাকুর কাছে অনেক জিনিসপত্র রয়েছে, কিন্তু অতগুলো দেখাতে পারলাম না বা সাজাতে পারলেন না, যেহেতু সময়টা অনেকটা হয়ে গেছে। তো কিছু জিনিস দেখালেন, তো আরও অনেক জিনিস রয়েছে, প্রচুর জিনিস রয়েছে যেগুলো ঘরে আমরা গিয়ে দেখেছি, কিন্তু ওগুলো গোছানো বা সাজানো নেই। তো তোমরা যদি চাও বা আপনারা যদি চান এখান থেকে অর্ডার দিতে, তো এটা নিতে পারেন। এটা কিন্তু অ্যান্টিক বলা যেতে পারে, কারণ আজ থেকে 3-4 বছর পরে এই শিল্প আদৌ থাকবে কিনা, পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে থাকবে কিনা সেটা কিন্তু একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে। সেটা আপনারা বর্তমান সামাজিক এবং রাজনৈতিক অবস্থা দেখে বুঝতেই পারছেন। কাকুর এখানে কিন্তু শুধুমাত্র শিং দিয়ে চিরুনি তৈরি হয় না বা শিং দিয়ে জিনিসপত্র তৈরি হয় না, এখানে কিন্তু কাঠ বা কর্পূর কাঠ এবং নিম কাঠ দিয়েও জিনিস তৈরি হয়। চলো দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, এই যে এই চিরুনিগুলো রয়েছে, এগুলো কি কাঠের তৈরি করেছেন? এগুলো সব নিম কাঠের চিরুনি। নিম কাঠের কি চাহিদা রয়েছে? হ্যাঁ, চাহিদা আছে। এটা কর্পূর কাঠের। এটা কর্পূর কাঠ। কোনটা কর্পূর কাঠ? এটা দেখি। এগুলো কর্পূর কাঠ। দেখো, সেন্ট আছে। সত্যি কিন্তু কর্পূরের মতো একটা গন্ধ বেরোচ্ছে। আছে কিন্তু গন্ধ। এই যে ধরুন এটা। আর নিম কাঠ কোনটা? এই কর্পূর কাঠের চিরুনির দাম কিরকম নেন? 60 টাকা। আর নিম কাঠ? নিম কাঠ 50 আচ্ছা, এই গন্ধটা কি সারা জীবন থাকবে? সারা জীবন। তো গ্রামে শুধু কাকুর বাড়িতে না, আরো 2-1টা জায়গায় বিশান শিল্পের কাজ হয়, কিন্তু আমরা এমন সময় এসে পৌঁছেছি পুরো বিকেলবেলা, দুপুরবেলাতে। তো কাজ বন্ধ আছে কিছুটা, তো আমরা দেখাতে পারলাম। তো তোমাদের কাছে একটা অনুরোধ, আমার এই ভিডিও দেখে যদি কোনো ইউটিউব ভাই বা আমার কোনো বন্ধু বা দাদা তোমরা এই কাকুর কাছে আসো, তাহলে একটা হেল্প করো, যে আমার সামনে যে দুটো চিরুনি উনি তৈরি করলেন, সেই দুটো চিরুনি কিন্তু শুধুমাত্র আমার এই ভিডিওর জন্যই উনি তৈরি করলেন। আমি কিন্তু সেটা নিলাম ওনার কাছ থেকে, মানে অর্থের বিনিময়ে নিলাম। তো তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি আসো অবশ্যই কিন্তু এটা করো, এই সাহায্যটুকু কাকুকে করো। তো আজকের এই ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। যদি ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের এইটুকু সাপোর্ট আমার দরকার, যে আমি আরো বেশি উৎসাহিত হব আরো নতুন জায়গায় যাওয়ার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থেকো।